হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনেকটাই সুস্থ হয়েছি। বসতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু চলাহাঁটা করছি, সব করছি। মানে হাঁটা চলা করছি, দাঁড়াতে পারছি। শুধুমাত্র বসে থাকতে একটু অসুবিধা হচ্ছে। তাও তোমাদের সাথে বসেই আমি ভিডিও করছি, কেন কি অনেক দিন তোমাদের সাথে কথা বলতে পারিনি, কোনো ভিডিও দিতে পারছি না, তোমাদের সাথে কোনো কথা শেয়ার করতে পারছি না, যার জন্য আমার ভিডিওটা আরও করা। তো আজকে এটা কিন্তু কোনো ভ্লগ নয়, এটা জাস্ট তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, যে আমার কি হয়েছিল, আমার কি ঘটি হয়েছে, তো আমার কি শরীর অসুস্থ ছিল, কি নাকি সবটাই তোমাদের সাথে বলবো। তো ওর জন্য তোমাদের সাথে আজকে ভিডিওটা মানে করা। তো যাই হোক বন্ধুরা, এখন আমি অনেকটাই সুস্থ। তো প্রথম থেকে একদম তোমাদেরকে বলি, শুরু করি। অনেকক্ষণ বসে থাকলে আমার একটু শরীরের মধ্যে কষ্ট হচ্ছে। তো অনেকক্ষণ হয়ে গেলে আমি একটু ফোনটা মানে ভিডিওটা পজ করব, তারপর আবার শুরু করব, এরকম করে করব আর কি। একটা না একভাবে বসে আমি করতে পারবো না। তো প্রথমেই বলি, আমার হচ্ছে মানে গত বছর আমার প্রচণ্ড কোমরে পেন হয়। কোমরে পেন বেশ কিছুদিন থেকেই হচ্ছে, মানে সিজার হওয়ার পর থেকে, সিজার হওয়ার পর বলবো না, যখন আমার মেয়ে মোটামুটি ওই 4 বছর, তখন থেকেই আমার কোমরে পেন হওয়া শুরু হয় আস্তে আস্তে। আমি ভাবতাম যে কাজকর্ম খুব বেশি করছি যার জন্য হচ্ছে, কিন্তু না, পরপর হয়। মানে শুয়ে থাকতাম, কেটে যেত, কিন্তু এই গত 2 বছর মানে শুয়ে থাকলেও কাটতো না, পেন হয়েই যেত। তো গত বছর ওই সামার ভ্যাকেশন যেটা হয় আর কি, সামার ভ্যাকেশনের সময় খুব হয়েছিল। আর দিয়ে তখন আমি মায়ের বাড়িতে গিয়েছিলাম। তো মা আর বাবা বলছিল যে আমাদের তো বর্ধমানে বাড়ি। তো আমার মা আর বাবা বলছিল কি যে একবার বর্ধমানে চল, দেখে আসবি, তাহলে একবার বোঝা যাবে কি হয়েছে কি না। তো আমি মা বাবার সাথে গিয়েছিলাম। বাবার সাথে প্রথমে গিয়েছিলাম, দিয়ে ডাক্তার কিছু টেস্ট করতে দিয়েছিল, সাথে সোনোগ্রাফিও করতে দিয়েছিল। তো কোমরে মানে এক্স-রে করতে দিয়েছিল, আরও যেসব রিপোর্ট করার থাকে সব দিয়েছিল, কিন্তু কোমরে কোনো সমস্যা ছিল না। তো ইউএসজিতে ধরা পড়েছিল যে আমার পেটে স্টোন হয়েছে, মানে গলব্লাডার স্টোন হয়েছে। তো ওটা শুনে তো প্রচণ্ড ভয় পাই, আর হাই প্রেশারও হঠাৎ প্রচুর বেড়ে গিয়েছিল তখন। তো জানি না কী করে, হাই প্রেশার তো সম্ভবত টেনশনেই হয়। তো জানি না কী টেনশন, কী না কী করেছিলাম, মানে বোঝাতে পারবো না, বলতে পারবো না, হয়ে গিয়েছিল। তো দিয়ে ওখানে আর আমরা ডাক্তার দেখাইনি। তো ডাক্তার মানে মানে কিছুদিনের জন্য আর কি ওষুধ দিয়েছিল, যাতে করে আমার ওই মানে অ্যাসিডিটিও খুব হতো, অ্যাসিডিটি কমে যায় বা কোমর ব্যথা ট্যাথাগুলো কমে যায়, সাময়িক কিছু ওষুধ দিয়েছিল। তো আমি সেগুলো খেয়েছিলাম। তারপর যখন আমি আমার এখানে ফিরে আসি, দুর্গাপুরে ফিরে আসি, তো কিছুদিন ওষুধ খেয়েছিলাম, আর অ্যাসিডিটির ওষুধ মাঝে মাঝে আমি খেতাম। তো কমতো, আবার হতো, এরকমটা আর কি। তো এখানে এসে আমি দুর্গাপুরে দেখাই মিশনে। তো আমার এখানে ভালো ডাক্তার আছেন, তো ওনার কাছে দেখাই যাই। তো ওখানেও সেম আর কি রিপোর্ট মানে আসে যে আমার গলব্লাডার স্টোন হয়েছে। তো এই বছর আর কি ডিসেম্বর মাসে, ডিসেম্বর ঠিক বলুন, ডিসেম্বর মাসে দেখাতে যাই মিশনে। তো ডিসেম্বর মাসে মিশনে দেখাতে যাওয়ার পর ডাক্তারবাবু ডেট দিয়েছিলেন জানুয়ারি মাসে। তখন তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না, বলছি, শেয়ার করছি। তো আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ হয়, প্রচণ্ড মানে প্রচণ্ড, ওকেই হসপিটালাইজ হতে হয় মিশনে। তো যাই হোক, তখন আর কি, তো মেয়ের যখন ওই অবস্থা, তখন তো কোনোভাবেই আমার অপারেশন আর হয়নি। আমার অপারেশনের ডেট কিন্তু ফিক্সড করে দিয়েছিলেন ডাক্তারবাবু, সমস্ত টেস্ট থেকে আরম্ভ করে সমস্ত হয়ে গেছিল, ডাক্তারবাবু ডেট দিয়েছিলেন। তো আমরা ওখানে গিয়েছিলাম পর্যন্ত, মানে অ্যাডমিট হওয়ার জন্য, কিন্তু তাও মানে আমরা অ্যাডমিট হতে পারিনি। মেয়ের যেহেতু ওরকম শরীর খারাপ, আর মেয়ে যদিও একটু ভালো হলো, তো মেয়ের পর থেকে আমার নিজেরই প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, মানে জ্বর যেগুলো হয় আর কি শীতকালটায়, তখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, মানে জ্বর এসে গিয়েছিল প্রচণ্ড। মেয়েরও মানে ভাইরাস যেহেতু জ্বর ছিল, সেই থেকে আমার হয়েছিল, মানে আমাদের বাড়ির প্রত্যেকেরই হয়ে গেছিলো। তো ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম। তো ডাক্তারবাবু বলেছিলেন যে এরকম অবস্থায় মানে বিশেষ করে ফিভার থাকলে তো একদম ওটি করা যায় না, তো ফিভারটা কমুক। তো যাই হোক, আমরা তখন বাড়ি চলে এসেছিলাম, মানে আমরা যেদিন অ্যাডমিট হওয়ার ডেট ছিল সেই দিনই কিন্তু গিয়েছিলাম, ডাক্তারবাবু ওটা বলেছিলেন যে আমরা বাড়ি ফিরে চলে এসেছিলাম। তো দিয়ে বাড়ি ফিরে আসার পর তো তোমার আবার একটা ডেট দিয়েছিলেন আর কি ডাক্তারবাবু, মানে দুবার ডেট চেঞ্জ হয়েছিল, একটা হচ্ছে মেয়ের শরীর খারাপ গেল, আর একটা আমার নিজের হয়ে গিয়েছিলো, তাহলে দুবার ডেট চেঞ্জ হয়ে গিয়েছিল। তখন আমার মা বাবা কিন্তু এসেছিল, মানে আমার অপারেশন হবে বলেই এসেছিল আর কি। তো মানে আমার যেদিন অপারেশন ডেট ছিল, আমার সম্ভবত 21 তারিখ ডেট ছিল, মা বাবারা এসেছিল 20 তারিখে, মানে আগের দিনই চলে এসেছিল। মা একটু টেনশন করছিল যে না, আমি না গেলে তোরা পারবি না, এরকমটা। তো যাই হোক, যেহেতু মেয়েটা আছে তো ওই জন্য আর কি।
তো সেবারে আমাদের হয়নি। তখন মা আর বাবা বললো কি যে এতক্ষণ দুবার যখন ক্যান্সেল হয়ে গেল, এরকম মানে বাধা পড়ে গেল, তো এখন আর করিস না, একদম বাদ দিয়ে দে, একদম বন্ধ করে দে। তো আর তখন মেয়ের একদম ফাইনাল পরীক্ষা শুরু, মানে আর মোটামুটি 10 থেকে 15 দিন পরে আর কি আমার মেয়ের ফাইনাল পরীক্ষা শুরু। তো ওই জন্য আমি আর মানে আর এগিয়ে গেলাম না। মেয়ের ফাইনাল পরীক্ষা শুরু, আর আমি যদি ওটি হতে যাই তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছো। আমার মেয়ে তখন ক্লাস 3-তে পড়ছে, এখন মানে এখন 4-এ উঠে গেছে, তখন ক্লাস 3-তে পড়ছিল। তো একটা মা তো খারাপ লাগে, মনটা খারাপ লাগে যে এত সারা বছর ধরে পড়ছে, পরীক্ষাটা খারাপ হয়ে যাবে, তাই না? তো সেই কারণে আমরা আর মানে যাইনি। তো পরীক্ষা এক্সাম শেষ হয়ে গেল, সমস্ত ঘোরাঘুরি হলো, মায়ের বাড়িতে গিয়েছিলাম আবার, মানে সব কিছুই হলো। তোমরা তো জানো আমরা দীঘা গিয়েছিলাম, সব কিছুই ঘোরাঘুরি হলো। এবারে একটু না বেড়াতে গেলেও নয়, কেন কি মেয়েটাও তো একঘেয়েমি সারা বছর ঘরের মধ্যে আছে, টুকটাক কোথাও যাওয়া হয় না সেইভাবে। আর ওরও তো মনটা ভালো লাগবে না, কারণ পরীক্ষা শেষ হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা, পরীক্ষার পর ওর তো একটু মুড চেঞ্জের ব্যাপার আছে, একটু ঘোরাঘুরি, ওই জন্য বিশেষ করে আরও তখন আর একদম ভাবিনি। তো সমস্ত কিছু ঘোরাঘুরি কমপ্লিট করার পর তো আমরা আবার যখন এখানে ফিরে আসি বাড়িতে, মানে আমার দুর্গাপুরে বাড়িতে, তো তখন এসে তোমাদের দাদাভাই আর কি ঠিক করলো যে না এবার তাহলে করতেই হবে। তো আমার মা বাবারা বললো যে না এবার একদম তাড়াতাড়ি যতটা পারিস তাড়াতাড়ি করে নে। তো ডাক্তারবাবু কিন্তু একবারের জন্য বলেনি যে তোমার কোনো মানে তোমার খুব সিরিয়াস কিছু বা তোমার ভয়ের কিছু ব্যাপার আছে, একবারও বলেননি। তো আমিও জিজ্ঞাসা করেছিলাম ডাক্তারবাবু কোনো ভয়ের কিছু নেই তো, বা সিরিয়াস কোনো ক্রিটিক্যাল কিছু নেই তো। তো ডাক্তারবাবু বলেছিলেন না, তোমার কোনো ভয়ের কিছুই নেই, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তো ডাক্তারবাবু বারবার জিজ্ঞাসা করছিলেন তুমি কি এখনই ওটিটা করবে? তো আমি বলেছিলাম যে ডাক্তারবাবু দেখুন করতে যখন হবে তো আমাকে করতেই হবে, এরকমটা ভেবে আমি বলেছিলাম। তো যাই হোক ডাক্তারবাবু গেলাম এবারে আর কি। তো মেয়ের তো তখন স্কুল শুরু হয়নি, মানে নতুন সেশনে যে 4-এ উঠলো আর কি, 4-এর নতুন সেশন শুরু হয়নি। তো গেলাম, ডাক্তারবাবু ডেট দিলেন, তখনও জিজ্ঞাসা করছেন ডাক্তারবাবু যে তুমি ওটি করবে, এখনই করবে, তাই বলছেন। তো আমি বললাম হ্যাঁ ডাক্তারবাবু করে নেবো, আমাকে যতটা তাড়াতাড়ি হয় করে দিন। তখন ডাক্তারবাবু শুনে খুব হাসলেন, যেহেতু আমি বললাম যে যত তাড়াতাড়ি হয় আমাকে করে দিন, শুনে খুব হাসলেন, বলছে কেন এরকম বলছো? আমি বললাম না ডাক্তারবাবু, দুবার তো এরকম হয়ে গেল, তো আর আমি পিছু হতে চাইছি না, আমাকে যখন করতেই হবে করে দিন। মানে প্রচণ্ড ভিতরে তো ভয়, আর মানে কি বলবো, সাংঘাতিক ভয়। তো ডাক্তারবাবু ডেট দিলেন, আমার মেয়ের যেদিন নতুন মানে স্কুল, মানে নতুন সেশনের নতুন ক্লাস শুরু, মানে ক্লাস 4-এ ফার্স্ট ডে স্কুল, বুঝতে পারছো কীরকম অবস্থা, কীরকম সিচুয়েশন। সেদিন আমার ওটি হবে, তার আগের দিন আমি ভর্তি হব ছিল। ডেটটা হচ্ছে বলছি 8 তারিখ, মানে আমাকে 7 তারিখে ভর্তি হতে হবে, 8 তারিখে আমার ওটি হবে। তো যথারীতি একদম সমস্ত নিয়ম মেনেই আর কি গিয়েছিলাম। তো 7 তারিখে খাবার খেয়ে যেতে বলেছিল আমাকে, বিকেলে যেহেতু ভর্তি হতে বলেছিল, খাবার খেয়ে গেলেও কোনো অসুবিধা ছিল না। তো কারণ সারা রাতটা থাকবো, তো পরের দিনই যেহেতু ওটি হবে, তো আমরা সেই মতোই গিয়েছিলাম। প্রচণ্ড মন খারাপ, প্রচণ্ড দুশ্চিন্তা। তো যাচ্ছি, মেয়েকে একা ঘরের মধ্যে ছিল, আর এই ফার্স্ট টাইম মেয়েকে ছেড়ে থাকা হসপিটালে। অন্য কারো বাড়িতে থাকলেও একটা মনে ঠিক থাকে যে হ্যাঁ এখানে তো আনন্দ করছি, সেটাও নয়, হসপিটাল তো হসপিটালই, তাই না? তো কী বলবো, সেটা যত ভালোই হোক না কেন আর যত খারাপই হোক না কেন। তো যাই হোক ওখানে গেলাম, তোমাদের দাদাভাই ছুটি নিয়ে এসেছিলো, নাহলে তো উপায় নেই, হবে না। আর ওখান থেকে মা বাবা প্রচণ্ড টেনশন করছে, আর বারে বারে বলছে কি আমরা যাই। তো আমরা বললাম যে তোমাদেরকে এখন আসার এই মুহূর্তে কোনো দরকার নেই, আমাদের এটা সুস্থভাবে হয়ে যাক, তারপর যদি আমার অসুবিধে মনে হয় তখন তুমি আসবে। তো সেই হিসাবেই আর কি, তো আমাকে একদম পুরো প্রিপারেশন নিয়ে, মানে দুপুরে রান্না করে গিয়েছিলাম, এবং রাত্রের জন্য আর কি, মানে মেয়ের আর ওর বাবার জন্য খাবার মানে রান্না করে গিয়েছিলাম। তো যাই হোক, মানে গেছি আমি দুপুরে, ভালো করে ভাতটাও মানে খেতে পারিনি, এত মনটা খারাপ লাগছিল এরকমটা। আর টেনশন তো সাংঘাতিক লাগছিল, আর আমি এমনি টেনশনের রুগী যাকে বলে, মানে আমার প্রচণ্ড ভীতু, আমি প্রচণ্ড নার্ভাস একটা মানুষ। তো যাই হোক একদম বিকেলে গেলাম, বিকেলে যেতেই সাথে সাথে অ্যাডমিট হয়ে গেলাম আর কি, সাথে সাথেই যেহেতু অ্যাডমিট হয়ে গেলাম। তো অ্যাডমিট হওয়ার পর আর কি আর তো কাউকে দেখতে পাবো না, কোনো চেনা মানুষ, সমস্তটাই অচেনা। তো আমার আন্ডারে একজন নার্স দিলেন। তো নার্স এসে আর কি প্রথমেই তো একদম রক্ত নিয়ে চলে গেল অনেকটা। তো যাই হোক আমার কিন্তু অলরেডি অনেক দিন আগেই মানে সমস্ত টেস্ট আমার যেহেতু হয়েছিল, তো তাও আবার নিয়ে গেলেন, জানি না কেন, কী কারণে। তো সেদিন কিন্তু রাত্রে খাবার দিয়েছিল, মানে যেমন নর্মাল খাবার দেয় সেরকমই দিয়েছিল। তো তারপর কিন্তু খাবার খাওয়ার পর, মানে খাবার ওখানে হসপিটালের নিয়ম হচ্ছে খাবার খেতে হবে 8টা থেকে 8:30-র মধ্যে। তো আমাকে 8টা থেকে 8:30-র মধ্যেই খাবার দিয়েছিল। তো আমি খেয়ে নিয়েছি, ওখানেও এতটুকু খেতে পারিনি, মানে একটুখানি আধখানা রুটি খেয়েছিলাম এরকমটা, অর্ধেকটা রুটি খেয়ে আমি আর খেতেই পারিনি, মানে ভালোই লাগছিল না, মনটা এত খারাপ লাগছে, এত কান্না লাগছিল, মনে হচ্ছে এক্ষুনি কেঁদেই ছুটি চলে যায়, বাড়ি চলে যায় এরকমটা।
তো যাই হোক মানে সমস্ত কিছু মানে কি বলবো চাপা দিয়ে আর কি ওখানে রইলাম। 8:30 নাগাদ খাবার দিল। খাবার মানে মোটামুটি যতটা পাড়ার খেলাম, তারপর তো আর খেলাম না। তো আমাকে বলে দিলেন যে নার্স আর কি বলে দিলেন যে মানে রাত্রি 12টা পর্যন্তই তুমি খেতে পারবে। তোমার যদি জল তেষ্টা পায় বা কিছু যদি খাবার খেতে পছন্দ করো তো বলবে 12টার পর কিন্তু তুমি এতটুকু জলও আর খেতে পারবে না। তো ডাক্তারবাবু তখন মানে পরের দিনে আমার যে ওটি হবে ওটির টাইম দিয়েছিলেন আর কি তোমার ওই সকালে ওই 9টা 9:30 নাগাদ এরকম আর কি সকালে আমার হবে বলেছিল। তো মানে সারা রাত তো স্টোমাকে এমটি থাকবে, অসুবিধা হবে না, মানে রাত্রি 12টা থেকে অসুবিধা হবে না। তো রাত্রে একটা ওষুধও দিয়ে দিয়েছিল, হয়তো মানে স্টোমাক এমটি করার জন্যই, আমি আই থিঙ্ক আমার মনে পড়ছে না, বলতে পারবো না ওটা। তো সকালবেলা একদম সেই মানে কি বলবো 5টাও বাজেনি, একদম কাক ভরে উঠিয়ে একদম সেই মাথা একদম শ্যাম্পু ট্যাম্পু করিয়ে স্নান করিয়ে, মানে এক্ষুনি স্নান করে নয় এরকমটা বলছে। আর ওইগুলো শুনেই তো আরও ভয় লাগছে ওই রকম দেখি। আর আরও 5টা মানে পেশেন্ট আছে, আরও ধরো পেশেন্ট আছে, তাদেরকে দেখেও ভয় লাগছে সাংঘাতিক। তো যাই হোক সকালে একদম ওইভাবে স্নান করিয়ে দিল, তারপরে আমার স্লাইন চালু করে দিল। তো ওখানে আর একটা প্রথমেই কথা বলি, ওখানে কিন্তু একেবারেই মানে মিশনের ভিতরে একেবারেই কিন্তু ক্যামেরার অ্যালাউ নেই, মানে ফোনের অ্যালাউ নেই। ফোন একটা জায়গায় আপনাকে মানে রেখে দিতে হবে, জমা করে রেখে দিতে হবে। তো আর কি সেই হিসেবে আমাদের কোনো ভিতরে কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি বা করতে দেয়ও নি। তো আর ওটি হওয়ার পর সাথে আর কি পেশেন্টকে একটা ফোন রাখতে দেয় অনেক রিকোয়েস্টের পর। তো যাতে সে বাড়ির সাথে আমি বলেছিলাম যে আমার দেখুন আমার একদম ছোট মেয়ে আছে, তো আমি বাড়ির সাথে একটু মেয়ের সাথে কথা বলতে চাই, একটু কন্ট্যাক্ট রাখতে চাই, আমি ফোন একদম করব না, তো একবার হলেও করবো, তো আমাকে একটু প্লিজ। তো ডাক্তারবাবু ওটা রিকোয়েস্টটা মেনেছিলেন, মানে আমাকে রাখতে দিয়েছিলেন ফোনটা, কিন্তু কোনো ভিডিও বা কোনো ছবি তোলা কোনো অ্যালাউ ছিল না। তো যাই হোক আমাকে সকালে সেই ওটির দিনে সকালে আমাকে স্লাইন দিয়ে দিল। বাবার এসে তো সাংঘাতিক ভয়, কিন্তু সিজার হয়েছি কিন্তু তাও যেন মনে হচ্ছে এটা আরও যেন সাংঘাতিক ভয় লাগছে। তো যাই হোক তো আমার 9:30 হলো না, তারপর 9:30 থেকে মানে টাইম আসলো আমার হচ্ছে মানে 11:30। তো আমার সাথে আর একজন ছিলেন আর কি, মানে তারও ওই সেম অপারেশন হবে, বুঝতে পারলে, তারও সেম অপারেশন হবে। তো ওরও লেট হচ্ছে, ওর কিন্তু আমার থেকে আগে মানে ওর হতো তারপর আমার হবে এরকমটা আর কি। তো ওরও টাইম মানে লেট হয়ে যাচ্ছে, এদিকে আমারও লেট হচ্ছে, 11:30টাও কিন্তু হলো না। তো তারপর টাইম দিল আমাকে 1:30টায়, তো 1:30টাতেও হলো না। ডাক্তারবাবু নাকি সেদিন আসতে খুব লেট করেছিলেন, যাই হোক কোনো বিশেষ কারণবশত হবে, ওটা আমি বলতে পারবো না। তো 1:30টার সময় আসলেন। আর ওদিকে যে আমি বললাম যে আর একজন মহিলার আর কি ওই আমার মতো সেম অপারেশন হবে, ওকেও তখনও মানে 1:30টা বাজছে তখনও নিয়ে যায়নি। তো ওকে 1:30টা নয়, ওকে মানে 1টা বাজছে তখনও নিয়ে যায়নি। তো আমি ভাবছি আমার 1:30টায় ওটি হবে কিন্তু ওকে এখনও নিয়ে যায়নি। তো ওকে যাই হোক 1:30টার সময় নিয়ে গেল। ওরও আমার মতন সেম আর কি, ওরও সেম অপারেশন হবে, আমারও সেম অপারেশন হবে, একদম মুখোমুখি। ও আছে আমার ফ্রন্টে, আমি আছি এই সাইডে আর কি, এরকম মানে আবার আমার অপোজিটেই। তো আমাকে জিজ্ঞাসা করছে তোমার কি হচ্ছে, আমি ওকে মানে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছিলো, এখনও আছে। যাই হোক ভীষণ খুব ভালো মিষ্টি একটা মেয়ে, খুব ভালো বন্ধু একদম, মানে হসপিটালে মানে তো 2-3 দিনের পরিচয়, কিন্তু তার মধ্যে যে এতটা ভালো বন্ধু হয়ে যাবে, মানে খুব ভালো মনের মানুষ, ভীষণ ভালো। তো যাই হোক ওকে 1:30টার সময় নিয়ে গেল। তো ওকে 1:30টার সময় নিয়ে গেল, কিন্তু মানে যখন বেডে দেয় আর কি, মানে আমরা যেখানে আছি আর কি মানে হসপিটালে, তো ওই বেডে দেয় তখন হচ্ছে তোমার বাজে 3:30, মানে এত না 3:30 না সরি আরও পরে 3:30-এরও পরে, ওই 3:40 বা 3:45 এরকম নাগাদ হবে হয়তো, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো আমি বলছি এতক্ষণ ধরে করছে, মানে কি করছে ওটির মধ্যে, আমার তো আরও ভয় পাচ্ছে ওকে দেখে, যে এতক্ষণ ধরে কি করছে, মানে কি যে সাংঘাতিক ভয় লাগছে, মানে ওই সিচুয়েশানটা ওইভাবে ওই মনের অবস্থাটা কাউকে বোঝাবার মতো নয়, মানে কি বলবো। তো যাই হোক ওকে বেডে দিল, ওকে দেখে একটু মনে স্বস্তি পেলাম, মানে এতক্ষণ ধরে কি, ও তো তখন কথা বলার অবস্থা একেবারেই নেই, ওর তো সবেমাত্র ওটি থেকে মানে জ্ঞান ফিরেছে, তারপর হয়েছে মানে বেডে দিল আর কি। ও তো কথা বলার অবস্থা একদমই থাকবে না, সবাই তো জানো ওটির পর কি কথা বলার অবস্থা থাকতে পারে না। তো যাই হোক ওকে দিল, তারপর ওকে বেডে দেওয়ার পর আমাকে কিন্তু নিয়ে গেল পুরো 3:30 নাগাদ। তো আমি হয়তো টাইমটা একটু ভুল বলে ফেললাম। তো ওকে নিয়ে গিয়েছিল ওই আরেকজন যে মহিলার কথা বলছি, ওকে সম্ভবত ওই 12:30 এরকম নাগাদ নিয়ে গিয়েছিল। আর বেডে যখন দিয়েছিল পুরোপুরি ওই কটা হবে
পুরোপুরি ওই 3:15-20 এরকম নাগাদ হবে, ঠিক আছে, অনেকটা টাইম। তো আমাকে পুরোপুরি একদম, আমি ঘড়ি দেখলাম, পুরোপুরি নিয়ে গেলো 3:30। তো একদম পুরো একদম প্রিপারেশান করে একদম মাস্ক টাস্ক পরিয়ে, মানে সমস্ত যেটা আর কি প্রিপারেশান থাকে আর কি ওটিতে যাওয়ার আগে সেটুকু আর কি। তো সবটা করিয়ে আর কি নিয়ে গেল আমাকে। সাংঘাতিক ভয়, অঝরঝরে কান্না করছি। ওই সময়টা, ওই দিনটার কথা মনে পড়লে আমার এখনও চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কী যে মন খারাপ, কী যে টেনশন, কী যে দুশ্চিন্তা হচ্ছে যে কী করবে আমাকে এতক্ষণ ধরে। তো যাই হোক 3:30টার সময় নিয়ে গেলাম। তো ওখানে আর কি ওটিতে মানে যাওয়ার আগে একটা মানে রুম আছে। তো মানে ওটি যাওয়ার আগে রুমটা আর কি। তো ওই রুমটায় আর কি অনেকটা সময় ধরে, মানে ওটির আগে তো অনেক কিছু প্রিকশন থাকে, অনেক ইঞ্জেকশন দেওয়ার থাকে, যাই হোক মানে গিয়েছিল আর কি। ওখানে অনেকটা টাইম আমাকে লেগেছিল, মানে 3:30 থেকে 5:30। তো বিশ্বাস করো ওই 3:30 থেকে 5:30টা মানে কী যে বলবো, সময়টা কেটেছে আর অজর কাঁদছি। তো ওখানের ব্যবহার, বিহেভিয়ার মানে এতটা ভালো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা ভালো। আমি যে অজর কাঁদছি, আমার এখনও মানে মানে গলাটা আমি ভাঙা হয়ে যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে চোখ মুছিয়ে দিচ্ছে, বারবার বলছি যে কোনো দুশ্চিন্তা করবেন না, আমরা তো সাথে আছি, ওরকম একদম ভয় পাবেন না, এরকমটা বলছে। তো যাই হোক এরকম বলছে, চোখের জল মুছিয়ে দিচ্ছে, ভয় পেলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে, এরকমটা আর কি বলছে। তো যাই হোক ওদের কথা শুনে আমি অনেকটাই মানে মনে একটু সাহস আসলো আর কি। মনে সাহস কি আসে না। তো বললো যে আর কি আমি 2টো ইঞ্জেকশন দেবো, 3টে ইঞ্জেকশন দিয়েছিলো। একটা হচ্ছে স্লাইনে, আর একটা হচ্ছে মানে আমার ডান হাতে 2টো। একটা হচ্ছে, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাতে পারছি নাকি, বোঝাতে পারছি নাকি, দেখো এখনও দেখছো সবুজ হয়ে আছে, পুরো গ্রিন। মানে এতটুকু ওষুধ দিয়েছিল, জাস্ট এইটুকু সিরিঞ্জের। ওইটুকু ওষুধটা একদম পুরো ডিপ গ্রিন ছিল, পুরো সাথে সাথে একদম গ্রিন হয়ে যাবে বলেই দিল। মানে ছিল, সিস্টার ছিল না, একজন মানে একদম অল্প বয়সী ছেলে ছিল আর কি। তো যাই হোক মানে প্রথমেই বলে দিল, দেখুন দিদি, না দিদি না, ওরা সবাইকে মাতাজি বলে ডাকে, মানে মা বলে ডাকে। তো মা তোমার এইখানটা আমি ইঞ্জেকশন দিচ্ছি হাতে, প্রচণ্ড জ্বালা করবে, মানে অসহ্য জ্বালা করবে। তোমার যতটা মানে কষ্ট হবে তুমি আমাকে ততটাই বলবে যে আমার এতটা কষ্ট হচ্ছে, শেয়ার করবে, মানে মুখে চাপা দিয়ে রাখবে না, এরকমটা বলছে। মানে কতটা মানে বুঝতে পারছো কতটা মনে সাপোর্ট দেয়, মানে ওগুলো ভীষণ ভালো লাগে। যাই হোক মানে হাতটা তো সঙ্গে সঙ্গে মনে হলো যেন আমার মনে খসে গেল এরকমটা, মানে এত সাংঘাতিক জ্বালা করছে। আমি তো প্রচণ্ড জোরে কান্না করছি, আমার প্রচণ্ড জ্বালা করছে। তো সাথে সাথে হাত পুরো ম্যাসেজ করে দেওয়ার সাথে সাথে বেশ কিছুক্ষণের মধ্যে মানে অনেকটা জ্বালাটা কমে গেছিলো। হচ্ছিল জ্বালা, কিন্তু অনেকটা যে প্রচুর পরিমাণে হচ্ছিল সেটা কমে গেছিলো। তো তারপরে আর একটা ইঞ্জেকশন দিয়েছিলো, ওটাও বলেছিল প্রচণ্ড ব্যথা করবে, জ্বালা করবে না। তো ওটাও তাই সেম ওরকম ব্যথা করলো। তো ব্যথা করার সাথে সাথে বললো যে জায়গাটা একটু ফুলে যাবে, তো ফুলেও গেল। তো ওরকম সেম আর কি পুরো মেসেজ করে দিল যে মানে কি বলবো, যে ইঞ্জেকশন দিচ্ছি বলে এরকম দিয়ে দিলাম সাথে সাথে, এরকম না। মানে প্রচণ্ড মেন্টালি সাপোর্ট করে ওরা, প্রচণ্ড মানে এত ভালো বিহেভিয়ার আর এত যত্ন করে মানুষকে। কি বলবো, সবাই জানো ওটি যাওয়ার আগে হসপিটাল মানে কতটা দুঃখজনক ব্যাপার যে কোনো মানুষের ক্ষেত্রে। তো সেখানে বুঝতেই পারছো, সেখানে যদি মেন্টালি সাপোর্ট তুমি না, বাড়ির লোককে তো কাউকেই পাবে না সেখানে, যদি ওখানে অচেনা মানুষ তাদের যদি মনের সাপোর্ট না দেয় তারা, কতটা খারাপ লাগে। ভীষণ মনের সাপোর্ট দিয়েছিল। তো যাই হোক আমাকে মানে সমস্ত কিছু প্রিপারেশন আমার হয়ে যাওয়ার পর আমাকে আর কি ওটি এবার নিয়ে যাবে, একদম জাস্ট ঢুকাবে। তো আমাকে তখন বাজছে মানে পুরো 5:30 একদম ওটিতে জাস্ট ঢুকাবে। তো তখন ওটিতে ঢোকাবার সময় আর কি, মানে ঢোকাবার আগে আর কি বাড়ির লোককে দেখাবে, আবার ওটি থেকে বেরোবার পর আর কি বাড়ির লোককে দেখাবে, এরকমটাই নিয়ম। তো ওটি থেকে মানে আমাকে মানে ওটি মানে ঢোকার আগে আর কি, যাবার আগে বলছে আর কি যে আমার নাম করে বলছে সোমারয় পেশেন্ট বাড়ির কে আছে, তো তার সাথে দেখা করবে। তো আমার হাজব্যান্ড তো আছে, তো হাজব্যান্ড আর কি এসছে, মানে ওকে দেখে তো আরোই কান্না পাচ্ছে, এরকমটা মনটা কেমন খারাপ লাগছে, মনে হচ্ছে কেউ নেই কাছে, এরকমটা মনে হচ্ছে। আর মেয়ে বাড়িতে পুরো একা। আমি তো নয় হসপিটালে আছি, আমার সিচুয়েশনটা একরকম, কিন্তু তোমার দাদা ভাইয়ের সেদিন প্রচণ্ড ঝড় গেছে, মেয়েটা সারাটা দিন বাড়িতে একা। কারণ আমার তো প্রথমে 1:30টার সময় ওটি হওয়ার কথা ছিল। তো 1:30 মানে আমার হাজব্যান্ড মানে গেছে মানে পুরো 12:30 থেকে ওই হসপিটালে গেছে। তো মেয়েকে সমস্ত খাবারটা আবার রেডি করে রেখে দিয়েছিলো, মেয়ের সেদিন ছুটি ছিল 11:30, জানো। তো
11:30 ছুটি ছিল, তো ওকে একদম স্নান টান করে রেডি করে রেখে দিয়ে গেছিলাম। আমি বলেছিলাম তুমি ওকে ভাত খাইয়ে আসবে, তো মেয়েটা ভাত খেতে চায়নি, বলেছে না আমি এখন খাবো না, এরকম বলেছে। তো যাই হোক ও চলে গেছে, যেহেতু আমার কাছেও যেতে হবে, ওটাও তার এমার্জেন্সি, আবার এদিকে এটা, মানে দুটোই গুরুত্বপূর্ণ, কাকে ছেড়ে কাকে যাবে। তো যাই হোক ওকে মেয়েকে ছেড়ে, আমার মেয়ে এমনি একা বাড়িতে থাকতে পারে, ফ্ল্যাটে থাকি তো খুব একটা অসুবিধা হয় না, পাশাপাশি ফ্লোরে সবাই থাকে, হেল্পফুল সবাই আমাদের ফ্ল্যাটে। তো তোমরা তো জানো কতটা হেল্পফুল, আমরা কতটা মজা করে সময় কাটাই। তো যাই হোক মেয়েকে একা রেখেই গিয়েছিল। তো যখন তোমাদের দাদাভাই দেখেছিল যে আমার ওটি হতে অনেকটা লেট হচ্ছে, তখন ও এক ফাঁকে বাড়ি এসেছিল। তো বাড়ি এসে মেয়েকে দেখে, মানে মেয়েকে খাবার দেবে বলে, খাওয়াতে আসবে বলে আরও এসেছিলো। তো এসে দেখছি যে মেয়ে নিজেই খাবার বেড়ে একদম টেবিলে খাচ্ছে, মানে খাওয়া প্রায় শেষ হবে এরকমটা। তো নিজেও আর কি, তারপর নিজেও খেয়ে আর কি গেছে, মানে ভীষণ খারাপ লাগছে তখন, বলছে ও নিজেই মানে নিয়ে খেয়েছে এরকমটা বলছে আর কি। তো কখনো এরকমটা তো খায়নি। তো যাই হোক পরে আমাকে ওই কথাগুলো বলেছে বাড়ি আসার পর, আমাকে তখন তো কিছু বলেনি। তো আমাকে যখন 5:30টায় ঢুকায়, তখন বাড়ির লোকের সঙ্গে দেখা করার আর কি পালা, তখন তোমাদের দাদাভাই আসলো। ওকে দেখে তো প্রচণ্ড কান্না পাচ্ছে। তখন ওরা বারবার বলছে, সিস্টার বা নার্স যারাই আছে না কেন, তারা বারবার বলছে যে একদম কান্না করবে না, তোমার বিপি বেড়ে গেলে কিন্তু প্রচণ্ড আরও ক্ষতি, আমরা আছি, তোমার কোনো ভয় নেই, চিন্তা করো না, বাড়ির লোক নাইবার রইলো, আমরা তো রয়েছি। তো ওটাই আর কি মনের একটা সাপোর্ট, মনের বল, ওই নিয়ে ভেতরে গেলাম। তোমাদের দাদাভাই ওইটুকু দেখে গিয়েই আবার বাড়ি এসেছিলো মেয়েটাকে দেখার জন্য, পরে যেটা ওর কাছ থেকে শুনেছি আর কি। তো আবার বাড়ি এসেছিলো ওকে দেখার জন্য, তো আবার আর কি দেখেই চলে গিয়েছিল, কারণ কি ওটি হওয়ার পরে পরেই তো আবার দেখাবে। তো ওটি থেকে নাকি আমাকে বার করেছিল পুরোপুরি ওই 7:15 নাগাদ, মানে 5:30 থেকে 7:15 নাগাদ। তো ওটিতে গেলাম, সাথে সাথেই তোমার তখনও কাঁদছি, মনটা খুব খারাপ লাগছে। ওরা বারবার বলছে কোনো ভয় পেও না, আমরা আছি, মানে প্রচণ্ড গায়ে মাথায় হাত বুলাচ্ছে, চোখ মুছিয়ে দিচ্ছে, এরকম বলছে কোনো ভয় পেও না, আমরা আছি, কোনো অসুবিধে হবে না, তোমার কোনো ভয় নেই। তো এরকম করে বলছে। আর সাথে সাথেই তোমার আমার হচ্ছে ফুল অ্যানাস্থেসিয়া দিয়েছিল। তো ফুল অ্যানাস্থেসিয়া যখনই তোমার মুখে দিল আর কি অক্সিজেন, বললো যে তুমি আরামসে ঘুমিয়ে যাবে, তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তো সাথে সাথে আমি নিমেষের মধ্যে গেলাম, আমি কিচ্ছু না, কখন জ্ঞান ফিরেছে সেটাও জানি না, দাদাভাইকে দেখিয়েছে সেটাও আমি জানি না, ওর মুখে ছুটে পরে শুনলাম যে হ্যাঁ দেখিয়েছে, আমি নাকি পুরো ঘুমাচ্ছিলাম। তো আর ওখানে কি জানো তো, বাচ্চাদের অ্যালাউ নেই। তো আমার হাজব্যান্ড ওই জন্য একাই গিয়েছিল। তো মেয়েকে বাড়িতে তো রেখে যেতেই হবে, আর হসপিটাল তো, আমি ওই জন্য মেয়েকে, আমি বারবার বলেছিলাম হসপিটাল তো মেয়েটাকে অনেক রকম তো রোগের শিকার হয়, তাই না, মেয়েটাকে না নিয়ে যাওয়াটাই বেটার। তো ওই জন্য ওকে নিয়েও যায় না, আর বিশেষ করে হসপিটালে যেহেতু বাচ্চাদের অ্যালাউ নেই, তো ওই জন্য আর ওকে নিয়েও যায়নি। তো ওকে আমাকে দেখেই আর কি, যখন আমাকে ওটি হওয়ার পর আমাকে দেখায়, তো দেখেই ও বাড়ি চলে এসেছিলো, সাথে সাথেই বাড়ি চলে এসেছিল। মেয়েটা এতক্ষণ ধরে একা আছে, পুরো 12:30 থেকে 7:30 পর্যন্ত বাড়িতে একা আছে, বুঝতে পারছো, মানে ফার্স্ট টাইম এরকম। তো ওরও তো মনটা খারাপ হচ্ছে যে মা নেই বাড়িতে। তো যাই হোক তারপর আমাকে পুরো 7:30টায় বেটে দিয়েছিল, তখন আমার সবে জ্ঞান ফিরে গেছে। তো জ্ঞান ফিরে আমাকে বারবার চেষ্টা করছে, মানে জিজ্ঞাসা করছে আর কি কোথায় কষ্ট হচ্ছে, কিছু হচ্ছে কি না। তো সাময়িক তখন অবশ্য পেটের মধ্যে খুব যে ব্যথা হয়েছে হয়নি। তো আমার তো ল্যাপ্রোস্কোপি হয়েছিল, আমার ওপেন সার্জারি নয়। তো খুব যে ব্যথা হয়েছিল সেদিন তা হয়নি, কিন্তু রাত্রে চরম ব্যথা হয়েছিল। তো এসে তখন তো জল টল কিচ্ছু খেতে দেবে না, কোনো কিছুই খাবার নয়, মানে স্লাইন যে আগের দিনে বলবো না, আগের দিনে রাত্রি 12টা থেকে মানে পুরো কোনো খাবার তো দূরের কথা, জল পর্যন্ত না। ইভেন আজকে যে ওটি হলো, মানে 8 তারিখে যে ওটি হয়েছে, ওটির দিনেও সারাটা দিন না, এমনকি রাত্রি 12টা পর্যন্ত। তো এসেই বলেই দিল যে কিচ্ছু খাবে না, জল তেষ্টা পেলেও খাবে না, আমাদেরকে ডাকবে কিন্তু জল খাবে না একটু। তো যাই হোক তখন তো একদম ওটি থেকে জাস্ট বেরোবার পর কি সিচুয়েশন বুঝতেই পারছো, মানে শরীর নাড়াবার ক্ষমতা থাকে না, এরকমটা বেডে দিল। তো বেড থেকে আর কি তখন পুরো একদম মানে ঘুমিয়ে যাচ্ছি সবসময়, এরকমটা শরীর প্রচণ্ড উইকনেস লাগে, তখন আর কিছুই আমার আর সেই মুহূর্তে মনে। তবে রাত্রে সারাটা রাত খুব কষ্ট হয়েছিল, প্রচণ্ড ব্যথা করেছিল, প্রচণ্ড ব্যথা করেছিল। তো সব থেকে বড় কথা ল্যাপ্রোস্কোপিতে একদম পেটের ওপরে হয় না, তো আর সিজারে কি একদম মানে তল পেটে হয়, তো আর একটা জায়গাতেই হয়। তো ওই জন্য ওটা কিন্তু ওপেন সার্জারি হলেও মানে আমার যেন মনে হচ্ছে ওটা অনেক কষ্ট কম। আর এটা তো পুরো পেটটা জুড়ে, মানে 4টে ফুটো করে, মানে পুরো পেটটা জুড়ে। তো আমি পেটের কোনো না পাচ্ছি রাইট সাইডে শুতে, না পাচ্ছি লেফট সাইডে শুতে, না পাচ্ছি একদম চিত হয়ে শুতে, কোনোটাই আমার মনে হচ্ছে যেন আমি আরাম পাচ্ছি না, এরকমটা। তো যাই হোক
ওই রকম মানে অসুবিধা তো হচ্ছেই। তো আমাকে রাত বলেই দিয়েছিল সিস্টার যে রাত্রি 12টার পর একদম তোমাকে খাবার দেবে, তখন তুমি খেতে পারবে। রাত্রি 12টার সময় একদম স্যুপ দিল। তো ওই স্যুপটা একদম গরম স্যুপটা, ওই স্যুপটা খেয়ে আমার একটু মানে আরাম লেগেছিলো। তারপর জল খেয়েছিলাম, একটু আরাম লেগেছিলো। আর উটি হবার পরপরই আর কি আমার যখন জ্ঞান ফিরে আমার নাকি 2বার বমি হয়েছিল। তো এই যে গ্যাসটা লাগে তো তো ওটাতে আমার নাকি 2বার বমি হয়েছিল। তো যাই হোক, ওটি হবার হয়ে গেল। আমাকে স্যুপ টুপ খাওয়ালো। স্যুপটা খেতে শরীরটা অনেকটা ফ্রেশ লাগছিলো, আরাম লাগছিলো। তো তখনও টয়লেট ওরকম কিছুই হয়নি আর কি, বাথরুমের কিছুই হয়নি। পরের দিন সকালে বাথরুম করার জন্য মানে একদম ভোরে বাথরুম করার জন্য আর কি মানে অনেকটা ট্রাই করেছিল। তো আমাকে আবার মানে নিয়ে আর কি গিয়েছিল। তো আমি বেডে আর কি করতে পারিনি, অভ্যাস নেই মানে যেটা হয় আর কি আমাদের। তো যাই হোক ওইভাবেই গেলো। পরের দিন অনেকটা মানে রিকভার করে গিয়েছিলাম, মানে ব্যথাটা অনেকটা কম, যেহেতু অনেক ওষুধ ইঞ্জেকশন দেয় তো অনেকটা ব্যথা কম। তো এইভাবে আর কি কাটলো। তার মানে সেদিনটা সারাটা দিন আমাকে রেখে দিয়েছিল 24 ঘন্টা। ডাক্তারবাবু বলেছিলেন যে আমি 24 ঘন্টা অবজারভেশনে রাখবো, দেখবো, তারপর তোমাকে পরের দিন ছেড়ে দেবো। তো পরের দিন সেদিনটা রীতিমতো সারাটা দিন সারাটা রাত ছিলাম। আর ওদের খাবার একদম লিকুইড আর কি, যেহেতু মানে সবার যে একই খাবার তা নয়। যেহেতু আমার গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে, তো আমাদের খাবার কেমন বুঝতেই পারছো, একদম লাইট, একদম লাইট, মানে কোনো তেল মশলা কিচ্ছু থাকবে না, একদম লাইট খাবার আর একদম লিকুইড টাইপের। তো ওখানে ডায়েটিশিয়ান যারা ছিলেন তাদের পরামর্শ নিয়ে এসেছিলাম সমস্ত কিছু, তারা বলে দিয়েছিলেন কি কি খেতে হবে। এখনও সেরকম নিয়ম মতোই খাচ্ছি আর কি বাড়িতে। তো যাই হোক মানে ওটিটা এইভাবে আমি তোমাদের সাথে ওটি যে এক্সপিরিয়েন্স করব মানে মুখেই বলবো, কোনোটা তো ভিডিও করতে পারিনি। ওখানে ভিডিও তোমাদেরকে বললাম কোনো অ্যালাউ নেই। তো পরের দিনে আর কি আমাকে ছেড়ে দিয়েছিল। পরের দিনে বাড়ি আসলাম, মানে বাড়ি আসার আনন্দের মুহূর্তটা কি বলবো, মানে প্রচণ্ড আনন্দ। আর মেয়ে তো সেরকম ঘরটা সাজিয়ে রেখে দিয়েছে, মা আসবে এরকমটা। তো ভীষণ ভালো লাগছিল আর কি ওইটা। তো তোমাদের দাদাভাই গিয়েছিল আনতে। আর এসে তারপর বাড়ি এলাম। আর তো 7 দিন 8 দিন মানে স্নান করা যাবে না, যেহেতু পেটে আমার সেলাই কাটে না আর কি। 8 দিনের মধ্যে 8 দিন মানে 7 দিন পর সেলাই কাটবে, তারপর আর কি আমি স্নান টান মানে পেটে জল লাগানো চলবে না আর কি ওই সেলাইয়ের জায়গাগুলো। বাকি স্নান করতে পারবো সবটাই, কিন্তু এই এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, কিছু করারও নেই। তখন তো হলো না আর কি, বাধা পড়ে গেল। তো যাই হোক সেলাই মানে আমার গতকাল সেলাই কেটেছে। তো সেলাই কাটার পরে একটু হলেও মনে হচ্ছে যেন রিলিফ লাগছে। সেলাইটা যখন ছিল বিশেষ করে স্টেপলিং করা ছিল, তো স্টেপারগুলোতে প্রচণ্ড ব্যথা করছিল মানে ভয় লাগছিল, মনে হচ্ছে যদি জামায় আমার লেগে যায়, যদি টান পড়ে যায়, কিছু যদি হয়, এরকমটা ভয় লাগছিল। তো যাই হোক দেখো আমি অনেকটাক্ষণ তোমাদের সাথে বসে আছি, কিন্তু যদি আমি টেস্ট দিয়ে আছি বিছানার মধ্যে, একদম সোজা বসতে পারি না, কষ্ট কষ্ট লাগছে আর কি। তো তোমাদের সাথে ওটিটা পুরো এক্সপিরিয়েন্স করলাম। তোমরা কোনো ভয় পেও না, যে কোনো ওটি মানে সত্যি ভয়েরই ব্যাপার। আমি যতই তোমাদেরকে সাহস দিই না কেন, তো বলবো। আর প্রত্যেকটা মানে বন্ধু বলো, দিদি ভাই বলো, দাদা ভাই বলো, আমার যে গুরুজনরা আছে তাদেরকেও বলছি যে যতটা পারবে রিচ খাওয়াটা কম করবে, লাইট খাবার খাওয়াটাই মানে আমার মনে হয় বেটার। তো জানি না আমার বেশ অনেক দিন ধরা পড়েছিল এটা। তো ভগবানের আশীর্বাদে বা সকল গুরুজনদের আশীর্বাদে আমার কিন্তু একেবারেই মানে স্টোন বাড়েনি। তো আমার স্টোনটা হয়েছিল একদম, আমি তোমাদেরকে দেখাচ্ছি, একদম বালির দানার মতো, মানে একেবারে বালির দানার মতো। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন হয়েছিল, দেখাবো। এখন আমি এই মুহূর্তে আমার কাছে নিয়ে বসিনি, তো ওটা বাড়িতে দিয়েছে আর কি, এ করে একটা এয়ারটাইটের মধ্যে দিয়েছে। তো বন্ধুরা অনেকটা বড় তোমাদের সাথে ভিডিও হয়ে গেল, অনেকটা কথা শেয়ার করে ফেললাম। তো যাই হোক তোমরা যদি তোমাদের কোনো এরকম মানে সিচুয়েশন আসে, তোমরা কোনো ভয় টয় পেও না। আর কি বলবো, তোমরা সকলে আশীর্বাদ করো আমি যেন খুব তাড়াতাড়ি রিকভারি করি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, এটুকুই আমার কাছে মানে আমার জন্য প্রার্থনা করো ভগবানের কাছে। আর কি বলবো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে একটু আশীর্বাদ করো, আর আমার পাশে থেকো। আমি এতদিন ভিডিও দিতে পারিনি, আমার প্রচণ্ড খারাপ লাগছিল। তো এখন আমার মা বাবা এসেছে, মা বাবা আমার ওটি হওয়ার একদিন পরেই চলে এসছে, মানে আমি যেদিন বাড়িতে আসি তার পরের দিনই মা বাবা চলে এসছে আর কি। তো যাই হোক মা এখন সমস্তটা করছে, মা আমাকে তো বিছানা থেকে নামতেও দেয়নি। তো এখন তো পুরোপুরি রেস্ট বলেই দিয়েছে ডাক্তারবাবু, যে 1 মাস পুরোপুরি রেস্ট। তো মানে একদম লাইট খাবার খেতে হবে, ডায়েটিশিয়ান আমাদেরকে সব সাজেস্ট করে দিয়েছে। তেলটা একেবারেই মানে পেটে যাওয়া চলবে না, ছোঁয়া চলবে না, আর মশলাও তাই। তো আমি সেই মতোই খাচ্ছি, একদম পুরো সিদ্ধ খাচ্ছি। আর যতটা পারবে মানে গলা গলা টাইপের ভাত, মানে লিকুইড টাইপের খেতে হবে, তো সেরকমই খাচ্ছি আমি। তো এখনও পর্যন্ত ঠিক আছি তোমাদের আশীর্বাদে, সকলের আশীর্বাদে, সকলের ভালোবাসায়। তো তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
তো দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এখনকার মতো টাটা। তো তোমাদেরকে আমি এই ভিডিওটা বন্ধ করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো আজকের মতো এটুকুই, টাটা। একদম পুরো বালির দানার মতো। তো এই যেটা দেখতে পাচ্ছ লিকুইড টাইপের, এটা তোমার পিত্তরস টাইপের কিছু মিক্সড আছে আর কি, মানে শরীরে আর কি। তো যাই হোক, একদম পুরো বালি, ভিজে বালি যেটা হয় পুরো সেরকমটা। তো চলো আজকের মতো এইটুকুনি, টাটা বন্ধুরা। তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে আমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে।